ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার এগুলো নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবের জুমা সহ যারা দায়িত্বে ছিলেন সবাই পদত্যাগ করেছেন, সবাই সটকে পড়েছেন এটাও বলা যায়। একজন অখ্যাত নিজেকে অভিনেতা দাবি করা একজন দেখলাম ইনকিলাব মঞ্চের ভেতরে দেয়ালে থেকে ভিডিও তৈরি করে ভিডিও বার্তা দিয়ে বলছেন যে এটা ত্যাগ করছি ঠিকই, কিন্তু আদর্শ ত্যাগ করছি না। আদর্শ যদি ত্যাগ না করেন, ব্যবসাটা তো আদতে হাদিকে নিয়েই ছিল। তো ইনকিলাব মঞ্চ কিংবা ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লে ব্যবসার সাইনবোর্ডটা তো নষ্ট হয়ে যাবে। এরপরে সাইনবোর্ডটা কি হবে? ইনকিলাব কালচারাল সেন্টার কিংবা ইনকিলাব মঞ্চের পরিবর্তে এবারের সাইনবোর্ডটা কি এরকম হবে যে হাদি যে গালাগালি করে হিরো হয়েছিলেন অনেকের কাছে, সেই গালাগালির একটা দুটো অংশ নিয়ে এরকম কোনো একটা মঞ্চ হবে? সেটা হতে পারে যে সাউমাউ মঞ্চ, এরকম কোনো কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি হবে যেখানে আবারও মৃত ওসমান হাদিকে নিয়ে নতুন ব্যবসা শুরু করা হবে। প্রশ্নগুলো কেন বলছি? ওসমান হাদির বোন মাসুমা হাদি তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই পদত্যাগ নাটক নিয়ে, যেখানে তিনি স্পষ্ট করে অস্বীকার করেছেন যে ইনকিলাব কালচারাল সেন্টারের মালিকানা নিয়ে পরিবারের সঙ্গে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব হয়নি। পরিবারের কেউ এটার মালিকানা চায়নি, মালিকানা বুঝে চায়নি। এই ব্যাপারগুলো পুরোটাই মিথ্যা প্রপাগান্ডা এবং ওসমান হাদির পরিবারকে বিতর্কিত করার প্রয়াস। যারা এখান থেকে চলে গেছে এরা একটা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রে লিপ্ত, এরকম অভিযোগ কিন্তু তার লেখাতে আমরা পাচ্ছি। অন্যদিকে জাবের একটি অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে ভিন্ন কথা বলছেন, যেখানে আমরা দেখছি যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে তিনি দোষারোপ করছেন এবং এখানে যে পুরোটাই স্বার্থের খেলা চলছে সেটা একেবারে স্পষ্ট। কেউ কেউ বলছেন ওসমান হাদির মৃত্যুর পরে কোটি কোটি টাকা অনুদান নেওয়া হয়েছে বিভিন্ন দিক থেকে, সেই টাকার হিস্সা নিয়েই মূলত সমস্যা হয়েছে। আদতে কি সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু মাসুমা হাদির দীর্ঘ ফেসবুক পোস্টে এটা স্পষ্ট হয়েছে যে পরিবারের সদস্যদের সঙ্গে জাবের জুমাদের দ্বন্দ্বটা চরমে উঠেছে এবং সেই দ্বন্দ্বটা স্বার্থের দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব। কি লিখছেন মাসুমা হাদি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আদর্শ যখন স্বার্থে পরিণত হয়, আদর্শ যখন ব্যবসায় পরিণত হয়, আদর্শ যখন স্বার্থের লড়াইয়ে পরিণত হয়, ভাগাভাগির লড়াইয়ে পরিণত হয়, তখন আর আদর্শ থাকে না, তখন থলের বিড়াল বেরিয়ে যায়। তেমনি আমার মনে হয় যে ওসমান হাদির মৃত্যুর পরে হাদিকে নিয়ে ব্যবসা ফেদে বসেছিলেন যারা, তাদের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে এবং কিছুদিন আগে বীর দর্পে স্বীকার করতেও আমরা দেখেছি যে হ্যাঁ, হাদিকে নিয়ে আমরা ব্যবসা করি, এই ব্যবসা আরও করব, এরকম বক্তব্যও আমরা শুনেছি। হাদির বোন মাসুমা হাদি তিনি ফেসবুকে দীর্ঘ একটা পোস্ট করেছেন। তিনি যেমন পোস্টে কথা বলছেন, অন্যদিকে জাবের অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে অন্য কথা বলছেন। চলুন আগে মাসুমা হাদির বক্তব্যটা বোঝার চেষ্টা করি। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন, বাংলাদেশপন্থী বিপ্লবী ভাই ও বোনেরা, আমি শুধু আমার ভাই হারাই নাই, আমার সন্তান হারাইছি। এই অবস্থায় আমি কিভাবে বেঁচে আছি একমাত্র আল্লাহ ভালো জানেন। তার মধ্যে এক একটা ইস্যু সামনে এনে আমাকে হত্যাযোগ্য করে তুলছে। আমার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? কি ভয়ঙ্কর অভিযোগ! অর্থাৎ এই ইস্যুগুলো এনে পদত্যাগের নাটক এগুলো করে মাসুমা হাদিকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, এই অভিযোগ তিনি করছেন। তিনি বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ইনকিলাব কালচারাল সেন্টার থেকে কমিটির দায়িত্বশীল কয়েকজন পদত্যাগ করেছেন। আমার প্রশ্ন হলো, পদত্যাগ করা কিংবা না করা একান্তই তার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু ওয়ারিশ সূত্রে পরিবার কালচারাল সেন্টারের দায়িত্ব বুঝে নিতে চায়,
এই মিথ্যাচার করার মানে কি? তার মানে পরিবার কালচারাল সেন্টারের দায়িত্ব বুঝে নিতে চায়নি। তারপরে বলছেন, কোরআনিক এবং বাংলাদেশের প্রচলিত আইনে উত্তরাধিকার সূত্রে আমার ভাইয়ের সকল কিছুর উত্তরাধিকারী একমাত্র আমার মা এবং ভাইয়ের স্ত্রী সন্তান। এই তিনজনের মধ্যে কে সেন্টারের দাবি করেছে? আমি যদি পরিবারের প্রশ্নে আসি, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান মিলে সবাই পরিবার, এদের মধ্যে কে দাবি করেছে সেন্টারের দায়িত্ব বুঝে নেবার? আমার ভাইয়ের শাহাদতের পর আমি আমার ভাইয়ের লড়াইয়ের মধ্যে বেঁচে থাকতে চেয়েছিলাম, নির্বাচন করতে চেয়েছি আমার ভাইয়ের কবর স্থায়ীকরণ, স্থায়ী নেমপ্লেট স্থাপন করা, আমার ভাইকে শহীদের তালিকায় গেজেটভুক্ত করা। কোন শহীদের তালিকায় গেজেটভুক্ত হবে? মুক্তিযোদ্ধা নাকি জুলাই যোদ্ধা? তিনি তো মারা গেছেন গত বছর 2025-এর মানে শেষের দিকে। জুলাই আন্দোলন শেষ হয়েছে সেই 2024-এর 5 আগস্টে। তাহলে গেজেটভুক্ত কিসে হবেন আমি অন্তত বুঝতে পারছি না। তিনি বলছেন যে শুধু আমার ভাইয়ের লড়াইয়ের মধ্যে সেন্টারের ছেলে মেয়েদের সাথে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু শুরু থেকেই ওরা কেউ আমার ফোনটা পর্যন্ত রিসিভ করেনি। কি ভয়ঙ্কর অভিযোগ! ইনকিলাব কালচারাল সেন্টারে কেউ মাসুমা হাদির ফোন রিসিভ করেননি। অনেক সময় পেরিয়ে গেছে, আমি আমার মতো করে আমার ভাইয়ের শাহাদতের 3য় দিন থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে নলসিটি বরিশাল রাজপথে আন্দোলন করে যাচ্ছি। কালচারাল লড়াইকে বাস্তবায়ন করতে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। কোরবানির সময় সেন্টার থেকে খালিদ সাইফুল্লাহ সহ 3 জন আমার কাছে এসেছিল আমাকে সেন্টারে নেওয়ার জন্য। ওরা বলল, আপা যা কিছু হয়েছে ভুল, সে সব ভুলে সেন্টারে চলেন। আমি ওদেরকে এতটুকুই বলেছি, আমার ওখানে তো কোনো কাজ নেই, আমি থাকি নল সিটি, যা হারাবার তত হারিয়েছি, আমার হারানোর আর কিছু নেই। আমি যে কাজগুলো করতে চেয়েছি সেখানে মানে এখন সেগুলো অনেক জটিল হয়ে গেছে, সেগুলো করা এখন আর অত সহজ না। তাই তোমরা তোমাদের মতো করে কাজ করে যাও, শুধু ওসমান গনির আদর্শের ওপর থেকেও এর বেশি কিছু আমি চাই না। কিন্তু হঠাৎ করেই গতকাল দেখলাম পরিবারের ওপর দায় চাপিয়ে সদস্যরা পদত্যাগ করছেন। কেন এই দুরভিসন্ধি? এই পদত্যাগকে তিনি দুরভিসন্ধি বলছেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? একজন শহীদের পরিবারকে বিতর্কিত করার মানে কি? আমার মনে হয় যে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। ফ্যাসিস্টরা শহীদ পরিবারকে গালি দিবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার ভাইকে ভালোবাসে অথচ আমার আব্বা মাকে, মা সমতুল্য বোনকে ইনবক্সে এসে যেই সমস্ত গালি দিচ্ছে তা রীতিমতো আমাকে হত্যাযজ্ঞ করে তুলছে। আমার ভাইকে ভালোবাসে অথচ আমার ভাইকে বলছে গবরের মধ্যে পদ্ম ফুল। এই সমস্ত অসম্মানজনক কথা বলে একজন শহীদের মর্যাদা ক্ষুণ্ণ করা দুঃসাহস কারা দেখাচ্ছে? এই পদত্যাগ যারা করেছে তাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন হাদির বোন। এটা খুঁজে বের করা দরকার। ওসমান হাদির জন্ম কোনো সাধারণ পরিবারে নয়, সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম, এরকম কথা বলেছেন, বাবের কথা বলেছেন। তিনি বলছেন, আমি যতদূর জানি ওমর হাদি সেন্টারে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্বশীল পদে রয়েছে। সেই হিসেবে ওমরকে সেন্টারের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি করা হয়েছে। মৃত ব্যক্তির অ্যাকাউন্ট অটোমেটিক ফ্রিজ হয়ে যায়। ওমর যেহেতু দেশের বাইরে রয়েছে, তার সাথে কথা বলে কিভাবে কি করা যায় সমাধান করে নিলেই পারত। কেন এই মিথ্যাচার? এখান থেকেই বেরিয়ে এসে একমাত্র ইনসাফের পথে থেকে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করাই একমাত্র লক্ষ্য হওয়া দরকার আমার ভাইয়ের শুভাকাঙ্ক্ষীদের। কালচারাল সেন্টার একক কোনো ব্যক্তি বা মালিকানা নয়, এটা বাংলাদেশপন্থী সাধারণ জনগণের, যা জনগণের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়েছে। ডানপন্থীদের বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। এখানে স্বীকার করছেন তিনি যে এই ইনকিলাব কালচারাল সেন্টার ডানপক্ষ রাজনীতির একটা সেন্টার। মানে ডানপক্ষ বলতে আমরা কাদের বুঝি? ইসলামী রাজনীতি যারা করে তাদের পক্ষ, এটা স্পষ্ট করে দিয়েছেন ওসমান হাদির বোন। এটা একটা ভালো যে কোনো রাগঢাক করেনি, তিনি স্বীকার করেছেন যে তারা এই গোষ্ঠীর লোক। ডানপন্থীদের একমাত্র প্রতিষ্ঠান, এটাকে ধ্বংস করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে। এই মিশন কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া যাবে না। এখন বর্ষা বিপ্লব চলছে, মনে রাখতে হবে এই জুলাইয়ে অবশ্যই আমার ভাইয়ের হত্যার বিচার এবং জুলাই সনদ আদায় করতে হবে। এর বাইরে আমি কিছু চাই না। আমার ভাই বলেছিলেন, জুলাইয়ের সাথে যদি কেউ গাদ্দারি করে, আমার মা বাপ ভাই বোন যে কেউ হোক, আমি আমার সন্তান, আমি তাকে মানি না। তার সাথে আমার কোনো যোগাযোগ একটা কথা তিনি বলছেন, তার সাথে আরেকটা কথা যোগ করতে চাই, আমার ভাইয়ের সাথে যারা গাদ্দারি করবে সে যেই হোক, আমার কাছে সে কিছুই না। তারপরে স্লোগান দিচ্ছেন, ষড়যন্ত্রকারীরা নিপাত যাক, বিপ্লবীরা মুক্তি পাক, এরকম কথা বলছেন। শেষে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, আমার ভাইয়ের সাথে
যারা গাদ্দারি করবে সে যেই হোক, আমার কাছে সে কিছুই না। তার মানে গাদ্দারি করার ব্যাপারটা তিনি সরাসরি অভিযোগ করছেন জাবের জুমাদের বিপক্ষে। তার মানে খেলাটা জমে উঠেছে, দ্বন্দ্বটা স্পষ্ট, এবং এই দ্বন্দ্বটা যে স্বার্থের দ্বন্দ্ব এটাও স্পষ্ট। অন্যদিকে জাবেরকে দেখলাম একটি অনলাইন মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তিনি ওসমান হাদির ভাই ওমর হাদিকে সরাসরি দোষারোপ করছেন, বলছেন যে পরিবারের আগে কিভাবে ভাই মানে নিজের স্বার্থ উদ্ধার করে, কিভাবে সে লোভনীয় চাকরি নিয়ে বিদেশে চলে যায়, এটা নিয়ে আমরা বারবার বলেছি। কিন্তু ওমর হাদি আমাদেরকে বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অনেক বড় বড় অফার ছিল, উপদেষ্টা হওয়ার অফার ছিল, ঢাকা 8-এ নির্বাচন করার অফার ছিল, বিদেশে চাকরির এই অফার ছিল। আমি আমার জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে এই ছোট অফারটা গ্রহণ করেছে। এবং ওমর হাদির সঙ্গে তাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা স্পষ্ট, জাবেরের কথাতেও স্পষ্ট। এবং জাবের পরিবার অর্থাৎ ওসমান হাদির স্ত্রী সন্তানের আগে নিজে তার স্বার্থ উদ্ধার করেছে, এই অভিযোগ করছেন ওমর হাদির বিরুদ্ধে, ওসমান হাদির ভাই তার বিরুদ্ধে। তার মানে এই পুরো গেমটা, পুরো সার্কেলটাই চলছে স্বার্থের দ্বন্দ্বে। এখানে স্বার্থ বাদে কোনো আদর্শের কিছু নেই। যদি স্বার্থই মূল কারণ থাকে, তাহলে বিপ্লবের মতো এত বড় বড় কথা বলার আর কি স্কোপ থাকে? এখন তো মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার, মানে আজাদি না গোলামি, ঢাকা না দিল্লি, মানে কী বলবো যে গোলামি না খামেনি, এসব স্লোগান শুধুই কারো না কারো পারপাস সার্ভ করার, এবং কোথাও না কোথাও থেকে বড় মোটা অঙ্কের ফুয়েল এসেছে বলেই এই কাজগুলো হয়েছে। আজকে সেই ফুয়েলের ভাগাভাগিতেই তৈরি হয়েছে দ্বন্দ্ব, ভেঙে গেছে প্ল্যাটফর্ম। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই স্বার্থের দ্বন্দ্ব এবং দ্বন্দ্বে যারা উপনীত, তারা বাংলাদেশের এক একজন বিপ্লবী সেজে বসেছিলেন গত 2 বছর ধরে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।